রাতে তাহাজ্জুদের নামাজ খুশোখুজুর সাথে লম্বা করে পড়া হচ্ছে না। ২০ মিনিটের সার্কেল থেকে বের হতে পারছি না। এক রাকাতে কয়েকটি সূরা একবারে ধীরে ধীরে পড়লেও ফলাফল একই, ২০ মিনিট। আমার মনে হয় আমি পদ্ধতিগত ভুলে আছি। সময় ধরে নামাজ ঠিক করতে চাইলে তাতে যাই হোক, নামাজ ঠিক হচ্ছে বলে তো মনে হচ্ছে না। চিন্তা করেছি সময় ধরে এভাবে আর করব না, বরং বড় সূরাগুলো মুখস্থ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নাকি সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা এক রাকাতে পড়েছিলেন। আল্লাহু আকবার। এরকমভাবে শুধু একটা বড় সূরা পড়তে পারলেই রাতের নামাজে আল্লাহর সাথে আরও মধুর সময় কাটানো যেত। এখন তাই রাতে বেশি জেগে থাকছি না। দিনে সূরা বাকারা মুখস্থ করার একটা প্রচেষ্টা নিয়েছি। রাতে অল্প স্বল্প নামাজ পড়ছি, ঘুমিয়ে পড়ছি। দিনে সূরা মুখস্থ করছি। একটু টায়ার্ড লাগলে হাঁটতে বের হচ্ছি, হেঁটে হুটে আবার এসে পড়ছি। দিনে হাঁটাহাঁটি করার মধ্যেও কিছু থ্রিল আছে। হঠাৎ হঠাৎ খুব বিপজ্জনক কারো সঙ্গে দেখা হয়ে যায়, যার সঙ্গে নিশি রাতে দেখা হবার কোনো সম্ভাবনাই নেই। রাত ৩টার সময় নিশ্চয়ই রাহেলা খালার সাথে নিউ মার্কেটের কাছে দেখা হবে না। প্রায় ২ বছর পর রাহেলা খালার সঙ্গে দেখা। তিনি বসে আছেন পাজেরো নামের অভদ্র গাড়ির ভেতরে পেছনের সিটে। তার মাথায় কাপড়। তিনি মাথায় কাপড় দিয়ে চলবেন ভাবাই যায় না। অবশ্য আমাকে দেখে মাথায় কাপড় চড়াতে পারেন। ইদানিং আমার পরিবর্তন সম্পর্কে প্রায় সবাই জেনে গেছে মনে হয়। রাহেলা খালা হাত উঁচিয়ে ডাকলেন, এই সুবোধ, এই। ড্রাইভার ক্রমাগত হর্ন দিচ্ছে। আমি কি করি? আমার উচিত দ্রুত পালিয়ে যাওয়া, কোনো গলিটলির ভেতরে ঢুকে পড়া। গলি না থাকলে ম্যানহোলের ঢাকনি খুলে তার ভেতরে সেদিয়ে যাওয়া। কিছু কিছু ট্রাকের পেছনে লেখা থাকে ১০০ হাত দূরে থাকুন। রাহেলা খালা সেই ট্রাকের চেয়েও ভয়াবহ। নিজেকে এখন অসহায় লাগছে। আশেপাশে কোনো গলি বা ম্যানহোল খুঁজে পাচ্ছি না। কাজেই বাধ্য ছেলের মতো আমি হাসি মুখেই রাহেলা খালার দিকে এগিয়ে গেলাম। রাস্তা পার হবার আগেই খালা চেঁচিয়ে বলল, সুবোধ, তুই নাকি কাঁটা নামাতে পারিস? ভদ্রমহিলার বয়স ৫০ ঊর্ধ্ব হলেও এই মুহূর্তে খুকি সেজে আছেন। আমাকে দেখেই হোক বা যে কারণেই হোক, মাথায় বড় করে কাপড় টেনে দিয়েছেন। এই বয়সের মহিলারা খুকি সেজে বের হলে বেশ বেমানান লাগে। আমি গাড়ির কাছে চলে এলাম। রাহেলা খালা চোখ বড় বড় করে বললেন, অভির মায়ের কাছে তোর অলৌকিক ঘটনা শুনলাম। বড় বড় ডাক্তার কাত হয়ে গেছে, তুই গিয়েই মন্ত্রতন্ত্র পড়ে কাঁটা নামিয়ে ফেললি। কিরে, সত্যি নাকি? না খালা, এক বিন্দুও সত্যি না। সত্যি না? তাহলে কি তোর ফুপা ফুপু মিথ্যা বলছে? আমার সাথে ফাজলামো করিস? না, ফাজলামো করছি না। চুপ থাক বেয়াদব কোথাকার, একদম মিথ্যা কথা বলবি না। শোন, তোকে আমি হারিকেন দিয়ে খুঁজছিলাম। তোর ঠিকানা কি? কোনো ভিজিটিং কার্ড আছে? ঠিকানাই তো ঠিক নেই আমার আপাতত, আবার ভিজিটিং কার্ড? তুই এক কাজ কর না, আমার বাড়িতে চলে আয়। একতলায় ঘরগুলো তো একদম খালিই পড়ে থাকে। তুই একটা ঘরে থাকবি, আমার সঙ্গে খাবি, আরামে জীবন ধারণ করবি। ফ্রি থাকা খাওয়া, আর কি লাগে? দেখি চলে আসতে পারি। আসতে পারিটারি না, চলে আয়। তুই কাঁটা নামানো ছাড়া আর কি কি করতে পারিস রে? আপাতত কিছুই পারি না। কে যেন ওই দিন তোর সম্পর্কে বলছিল তুই নাকি ভূত ভবিষ্যৎ সব বলতে পারিস, তোর সিক্স সেন্স নাকি খুব ডেভেলপড। আমি হাসলাম। হাসিটা মনে হলো রাহেলা খালাকে আরও অভিভূত করল। এই সুবোধ, গাড়িতে উঠে আয়। আপনি যাচ্ছেন কোথায়? কোথাও যাচ্ছি না, খালি বাড়িতে থাকতে কতক্ষণ আর ভালো লাগে। এই জন্যেই গাড়ি নিয়ে মাঝে মাঝে বের হই, এইভাবে আরাম করে ঘুরে বেড়াই। বাড়ি খালি নাকি? ও আল্লাহ, তুই কিছুই জানিস না দেখছি। তোর খালুর ইন্তেকালের পর বাড়ি তো পুরাই খালি। এত বড় বাড়িতে একা থাকি, অবস্থাটা চিন্তা করতে পারিস? তোমাদের যে রাজপ্রাসাদ, ট্যাঁ ট্যাঁ দারোয়ান, মালি, ড্রাইভার, এরা তো নিশ্চয়ই আছে। খালি বাড়ি কি দারোয়ান, মালি এসবে ভরে? তুই একটা কাজ কর, আমার বাসায় চলে আয়। তোর কাঁটা নামানোর ক্ষমতার কথা শুনে দারুণ ইন্টারেস্টিং লাগছে। খালা, আমার কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা আল্লাহর। অভির গলায় কাঁটা বিঁধেছে, অভি আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আল্লাহ সারিয়ে দিয়েছেন। ভনিতা করিস না তো সুবোধ, তুই সত্যিই কাঁটা নামাতে পারিস। এখন আমি ১০০% শিওর হলাম। যারা পারে তারা ক্রেডিট নেয় না। কথা না বলে গাড়িতে উঠে আয়। এইভাবে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে উঠে আয় এখনই। আজ তো খালা যেতে পারবো না, জরুরি কাজ আছে। তোর আবার কিসের জরুরি কাজ? মসজিদের বারান্দায় বারান্দায় পড়ে থাকা ছাড়া তোর আবার কাজ কি? খালাকে বলা যাচ্ছে না সূরা বাকারা মুখস্থ করার বিষয়টা। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজটাকে তার কাছে গুরুত্বহীনই মনে হবে। আজকাল মুসলিম নামধারী প্রায় সবার কাছেই কুরআন মুখস্থ করার মতো গুরুত্বপূর্ণ কাজকে গুরুত্বহীনই মনে হয়। আমি একটু রহস্য করে বললাম, আছে খালা, অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করছি। দুই দুনিয়ার মধ্যে সংযোগ স্থাপনের জন্যে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করছি। কি বলছো এসব? জি খালা। খালা খানিকটা ভড়কে গেছে। দুই দুনিয়া বলতে সে কি বুঝেছে আল্লাহই ভালো জানেন। তবে স্বস্তির ব্যাপার হলো এখন আর তার বাসায় নিয়ে যাওয়ার জন্যে আমায় টানা হ্যাচড়া করছে না। আচ্ছা ঠিক আছে, আমার বাসায় থাকতে না চাইলে না থাকবি। গাড়িতে ওঠ,
তোকে কিছু দূর এগিয়ে দিই, রোদের মধ্যে হাঁটছিস দেখে মায়া লাগছে। কেউ গাড়িতে উঠার জন্য বেশি রকম পিড়াপিড়ি করলে ধরে নিতে হবে গাড়িখানা নতুন কেনা হয়েছে। আমি গাড়িতে উঠতে উঠতে বললাম, গাড়ি নতুন কিনলে? নতুন কোথায়, 6 মাস হয়ে গেল না। 6 মাসে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক পুরনো হয়, গাড়ি হয় না। তোমার গাড়িটা চমৎকার হয়েছে। তোর পছন্দ হয়েছে? আলবৎ পছন্দ হয়েছে, ছোটখাটো একটা এরোপ্লেনের মতো লাগছে। এই গাড়ির সবচেয়ে বড় সুবিধা কি জানিস? সামনাসামনি কলিশন হলে এই গাড়ির কিছুই হবে না, কিন্তু অন্য গাড়ি চ্যাপ্টা হয়ে যাবে। বাহ, ব্যাপক ব্যাপার তো। তোর সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে রে সুবোধ। চাকরি বাকরি কিছু করছিস? না, আপাতত কিছু করছি না। কেন, আপনার হাতে চাকরি আছে? না, তোর খালুর মৃত্যুর পর মিল টিল সব বিক্রি করে ক্যাশ টাকা করে ফেলেছি অনেক। এখন চিন্তা করছি ব্যাংকে রাখব। আমি একা মানুষ, মিল টিল চালানো তো আর আমার পক্ষে সম্ভব না। সবাই লুটে পুটে খাবে, দরকার কি? ব্যাংকে রাখলে তো সুদ হবে, আর সুদ খাওয়া তো হারাম খালা। তুমি এখন সুদ খেলে পরে তো রক্তপুজেগুলো খেতে হবে। তুই গেরুয়া পাঞ্জাবি ছেড়ে খয়েরি জোব্বা ধরার পর থেকে তোর কথাবার্তা বদলে গেছে রে সুবোধ। শুধু কথাবার্তা না খালা, আমার নামও বদলে গেছে। আমার নাম এখন আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর গোলাম। তোকে কি আমার এখন থেকে আব্দুল্লাহ নামে ডাকতে হবে? হ্যাঁ খালা, ডাকতে হবে। তুমি সেই কখন থেকে সুবোধ সুবোধ করছো, বিরক্ত লাগছে। আচ্ছা ঠিক আছে, আর সুবোধ বলে ডাকবো না তোকে। এখন খুশি তো? হ্যাঁ, খুবই খুশি। গাড়ি চলছে, কোনো বিশেষ দিকে যাচ্ছে না। মনে হচ্ছে ড্রাইভার তার ইচ্ছে মতো গাড়ি চালিয়ে যাচ্ছে। মিরপুর রোড ধরে চলতে চলতে ফট করে ধানমন্ডি 4 নম্বরে ঢুকে পড়ল। আবার মনে হয় মিরপুর আসবে। ভালো যন্ত্রণায় পড়ে গেলাম। খালা, এখন আর তোমার সাথে ঘোরাঘুরি করতে পারবো না, আমার এখন যাওয়া দরকার। বস না, অনেকদিন পর তোর সঙ্গে কথা বলে ভালো লাগছে। কথা বলার মানুষই তো পাই না। কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার বাড়িতে আসে না। এটা একটা আশ্চর্য কাণ্ড। তোর খালুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কার্ড ছাপিয়ে 500 লোককে দাওয়াত দিয়েছি। 3-3টা দৈনিক পত্রিকায় কোয়ার্টার পেজে বিজ্ঞাপন দিলাম। লোক কত হয়েছে বলতো? 100 জন হয়েছে না? আরে না, 18 জন। এর মধ্যে আমার নিজের লোকই 7 জন, ড্রাইভার, দারোয়ান, কাজের 2টা মেয়ে। আমাকে তো তুমি একবারও খবর দিলে না। তোকে খবর দেব কিভাবে? তোর কি কোনো স্থায়ী ঠিকানা আছে? রাস্তায় যে ফকিরগুলো আছে তাদেরও একটা ঠিকানা থাকে। রাতে তারা একটা নির্দিষ্ট জায়গায় ঘুমায়। কমলাপুর রেল স্টেশনে যে ঘুমোবে সে সেখানেই ঘুমোবে। সে ফার্ম গেটের ফুটওভার ব্রিজের উপর গিয়ে ঘুমোবে না। আর তুই তো আজ এই মেসে কাল ওই মেসে। তার চেয়ে শোন আব্দুল্লাহ, তুই চলে আয় তো আমার কাছে। গুলশানের বাড়ি নতুন করে রেনোভেট করেছি, একদম নতুন আঙ্গিকে পরিবর্তন করেছি। টাকা পয়সা খরচা করে হুলুস্থুল করেছি, তোর ভালো লাগবে। আসবি? সবই কি সুদের টাকায় করা? না, আমাদের ঘরের সিন্ধুকেই তোর খালু সাহেব যে পরিমাণ ব্যবসায়ের মুনাফার টাকা রেখে গিয়েছিল সেগুলোই খরচ করে এখনও শেষ করতে পারছি না। সুদের টাকা এখনও জমছে, সেগুলোতে হাত দিচ্ছি না। তুই ভয় পাস না, তুই এলে সুদের টাকা তোকে খেতে হবে না। আসবি? চিন্তা করে দেখি খালা, এত চিন্তা করতে হবে না, তুই চলে আয়। থাকা খাওয়ার খরচের হাত থেকে তো বেঁচে গেলি, মাঝে মাঝে না হয় কিছু হাত খরচও নিবি, তাহলে তো ভালোই হয়। মাশাআল্লাহ। কত দেবে হাত খরচ? চা পানের খরচ আর কি। কি থাকবি? তুই থাকলে একটা ভরসা হয়। দিনকালের যা অবস্থা, চাকর দারোয়ান এরাই চাপাতি দিয়ে কুপিয়ে কোন দিন না মেরে ফেলে, এমন ভয়ে ভয়ে থাকি। চলে আয় আব্দুল্লাহ, আজই চলে আয়। দেখি, তোকে দেখে আর একটা কথা ভাবছি। বিশেষ বিশেষ ক্ষমতা আছে, প্যারানর্মাল পাওয়ার যাদের, এদের বাড়িতে এনে রাখলে কেমন হয়? অ্যাস্ট্রোলজার, পামেস্ট, ব্ল্যাক ম্যাজিক করে এমন মানুষ। বুঝতে পারছিস কি বলছি? পারছি। ইনস্টিটিউট অফ সাইকিক রিসার্চ টাইপ কিছু। ঠিক বলেছিস। বাংলাদেশে তো এরকম আগে হয়নি, নাকি হয়েছে? না, তা হয়নি। তবে এই জিনিস করলে তোমার নামে করতে পারো। খালু সাহেবের নামে এসব করা অর্থহীন। তোমার এসব কর্মকাণ্ডের জন্যে ওপারে বেচারার ওপরে স্টিম রোলার চলতে পারে। খালু সাহেবের জন্য কিছু করতে চাইলে মাদ্রাসা টাইপের কিছু করতে পারো। এতিম কিছু ছেলেপুলে বড় হয়ে ডাকাত খুলি না হয়ে বরং আলেম হবে, দিনের আলো ছড়াবে, তোমাদের জন্য দোয়া করবে। এপার থেকে নিয়ম করে ওপারে সোয়াব ট্রান্সফার করা হবে। খালু সাহেবও ওপারে পায়ের ওপর পা তুলে সোয়াব নিতে থাকবে। ব্যাংকে টাকা রেখে যেমন সুদ খেতে চাচ্ছ, ব্যাপারটা অনেকটা সেরকম। এখানে ইনভেস্ট করে ওখানে ক্রেডিট ট্রান্সফার করে নাও। খালা, এখানে আমি নামবো, ড্রাইভারকে বলো গাড়ি থামাতে। আর একটু বস না, প্রশ্নই আসে না। ড্রাইভার, গাড়ি থামাও। গাড়ি না থামালে আমি জানালা দিয়ে লাফ দিয়ে নেমে পড়ব। ড্রাইভার গাড়ি থামালো। রাহেলা খালা বলল, কি ঠিক হলো? তুই আসছিস তো? আসতে পারি, দেখা যাক। আমার এই মাসের হাত খরচের টাকাটা দিয়ে দাও। থাকাই শুরু করলি না, হাত খরচ কিসের? এটা তো খালা কোনো চাকরি না যে মাসের শেষে বেতন পাবো। এটা তো খালা হাত খরচ। তুই আগে বিছানা বালিশ নিয়ে উঠে আয়, তারপর দেখা যাবে। আচ্ছা। আমি লম্বা লম্বা পা ফেলা শুরু করলাম। উদ্ধার পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। এখন চেষ্টায় আছি যত দ্রুত সরে পড়া যায়। সম্ভাবনা খুব বেশি যে খালা তার গাড়ি নিয়ে আমার পেছনে পেছনে আসবেন।
আমার উচিত ছোট কোনো গলিতে ঢুকে পড়া, যেখানে পাজেরো টাইপ গাড়ি ঢুকতে পারে না। এই আব্দুল্লাহ, এই 1 সেকেন্ড শুনে যা, এই বধির হয়ে যাওয়ার ভান করে আমি গলি খুঁজছি। গাড়ির ড্রাইভার ক্রমাগত হর্ন দিচ্ছে। না ফিরলে চারদিকে লোক জড়ো হয়ে যাবে। বাধ্য হয়ে ফিরলাম। না, নে হাত খরচ নে। না দিলে আবার হাত খরচ দেয়া হয়নি এই অজুহাতে আসবি। রাহেলা খালা একটা 1000 টাকার চকচকে নোট জানালা দিয়ে বাড়িয়ে ধরল। তুই সন্ধ্যায় চলে আসিস। সন্ধ্যের পর থেকে আমি বাসায় থাকি। বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, বুঝলি? ভয়ঙ্কর সব ব্যাপার ঘটেছে আমার আশেপাশে। খুব বিশ্বস্ত কাউকে বলা দরকার। রাতে এক ফোঁটাও ঘুমোতে পারি না। চলে আসবো দেখি, ইনশাআল্লাহ। টাকাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? পকেটে রাখ, হারিয়ে ফেলবি তো। খালা, আমার পকেট নেই। যাবতীয় টাকা পয়সা আমাকে হাতে নিয়ে ঘুরতে হয়। কি বলছিস এসব? আমি কথার উত্তর না দিয়ে মিহি করে হেসে বললাম, খালা যাই বলে দেরি করলাম না। প্রায় দৌড়ে এক গলিতে ঢুকে পড়লাম। আচ্ছা, টাকা কি কেউ হাতে নিয়ে ঘোরে? কিছু কিছু প্রফেশনের লোকজন টাকা হাতে নিয়ে ঘোরে। বাসের কন্ট্রাক্টররা টাকা হাতে রাখে, কিছু কিছু ভিক্ষুক টাকা হাতে রাখে। আর কেউ 1000 টাকার চকচকে একটা নোট হাতে রাখতে বেশ ভালোই লাগছে। নোটটা এতই নতুন যে ভাঁজ করতে ইচ্ছে করছে না। জন্মনে রোদ ওঠায় কিঞ্চিত গরম লাগছে। নোটের সাইজটা আর একটু বড় হলে টাকা দিয়ে বাতাস খেতে খেতে যাওয়া যেত। খালার হাত থেকে উদ্ধার পেয়েছি আগার গায়ে। সেখান থেকে কোথায় যাব বুঝতে পারছি না। হেঁটে হেঁটে মিরপুর রোডে উঠে নিউ মার্কেটে চলে যাওয়া যায়। ইচ্ছে করলে মোহাম্মদপুরের ভেতর থেকে রিক্সা নিয়ে যেতে পারি। ভাড়া দেয়া সমস্যা হবে না। আমি খুঁজছি একটি রিক্সা, যেটাই করে কিছু দূর গিয়ে সেই রিক্সার চালককে ভাড়া হিসাবে পুরো টাকাটা দিয়ে দেব। এর জন্য একজন বৃদ্ধ রিক্সাওয়ালা দরকার। এমন বুড়ো রিক্সাওয়ালা যে কবরে এক পা দিয়ে রেখে দিয়েছে, যাদের সহজে কেউ চড়ে না, এমন কেউ যে রিক্সা ঠিকমতো টানতেও পারে না, বয়সের ভারে কানেও ঠিক শোনে না, গাড়ির সামনে হঠাৎ রিক্সা নিয়ে উপস্থিত হয়। এসব রিক্সায় চড়া মানে পদে পদে বিপদের মধ্যে পড়া। যেহেতু রাহেলা খালার বাড়িতে আমার থাকে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই, সেহেতু এই 1000 টাকা নিজের জন্যে খরচ করব না, বরং এই টাকা কোনো একটা সৎকর্মে ব্যয় করতে হবে। ভাড়া হিসেবে পুরো নোটটা কোনো এক বৃদ্ধ রিক্সাওয়ালাকে দিয়ে দিলে সাধারণ মানের একটা সৎকর্ম হবে। পছন্দসই কোনো রিক্সাওয়ালা পাওয়া যাচ্ছে না। বুড়ো কেউ রিক্সা বের করেনি। আসাদ গেটে এসে একজনকে পাওয়া গেল, চলনসই ধরনের বুড়ো। রিক্সার সিটে পায়ের উপর পা উঠিয়ে বসে চায়ে বনরুটি ভিজিয়ে খাচ্ছে। সকালের ব্রেকফাস্ট বোধহয় না, 12টার মতো বেজে গেছে। রিক্সাওয়ালারা এত দেরিতে নাস্তা করে না। তারা নাস্তা করে রিক্সা নিয়ে বের হওয়ার আগে। লাঞ্চও হওয়ার সম্ভাবনা কম। বোধ করি প্রি লাঞ্চ। চাচা মিয়া, যাবেন? বুড়ো প্রায় ধমকে উঠলেন, না। খাওয়ার মাঝখানে বিরক্ত করায় সে সম্ভবত ক্ষেপে গেছে। কাছেই যাব, বেশি দূরে না, নিউ মার্কেট। নিয়ে যান না, ওইদিকে যামু না। ফার্মগেট যাবেন? ফার্মগেট গেলেও আমার চলে। যামু না কইলাম না? যাবেন না কেন? ইচ্ছা করতেছে না, যামু না। আমি না হয় অপেক্ষা করি, আপনি চা শেষ করেন, তারপর যাব। ফার্মগেট না যেতে চান তাও সই, অন্য যেখানে যেতে চান যাবেন। আমাকে কোনো এক জায়গায় নামিয়ে দিলেই হবে। মনে হলো আমার এই প্রস্তাব তার মনে ধরেছে। কিছু না বলে চা বনরুটি শেষ করল। লুঙির ভাঁজ থেকে বিড়ি বের করে আয়েশ করে বিড়ি টানতে লাগল। আমি ধৈর্য ধরে অপেক্ষা করছি। বিড়ি টানা উচিত না, সেটা এই মুহূর্তে দিলাম না। রিকশায় উঠি, তারপর সময় নিয়ে বলতে হবে। কাউকে দান করতে গেলেও সমস্যা, দান করতেও ধৈর্য লাগে। হুট করে দান করা যায় না। বুড়ো বিড়ি টানা শেষ করে রিকশার সিট থেকে নামল। আমি উঠতে যাচ্ছি, সে গম্ভীর গলায় বলল, কইছিলে যামু না, ত্যাক্ত করেন কেন? আমি বড় বড় চোখ দেখে তাকিয়ে রইলাম। সে খালি রিকশা টেনে বেরিয়ে গেল। একটু সামনে গিয়ে দুজন যাত্রীও নিল। যে কোনো কারণেই হোক আমাকে পছন্দ হয়নি। 1000 টাকার চকচকে নোটটা তাকে দেওয়া গেল না। আসলে আল্লাহ যার রিজিকে এই 1000 টাকার নোট রেখেছেন, তার হাতেই এই নোট পৌঁছে যাবে, সেটা যেমন করেই হোক। আল্লাহ প্রদত্ত রিজিকের ব্যাপারটা যে কত ইন্টারেস্টিং তা কিছুটা চোখ কান খোলা রেখে পর্যবেক্ষণ করলেই বোঝা যায়। আমি ফার্মগেটের দিকে রওনা দিলাম। নানা কিসিমের অভাবী মানুষ ওই জায়গায় ঘুরে বেড়ায়। ভিক্ষার বিচিত্র টেকনিক দেখতে হলে ফার্মগেটের চেয়ে ভালো জায়গা হতে পারে না। একবার একজনকে পেয়েছিলাম, ইংরেজিতে ভিক্ষা করেন। স্যার, আই অ্যাম আ ভেরি পুয়ার ম্যান। I have 2 sons and 3 daughters. They are studying and I don't have any money. I am jobless. Help me please. আমি বললাম, ইংরেজিতে ভিক্ষা করে কি আরাম হয় ভাই? যেই ভাষার জন্য বাঙালিরা প্রাণ দিল, সেই ভাষা রেখে বিজাতীয় ভাষায় ভিক্ষা করছেন, এটা কেমন কথা? বাঙালিরা কি প্রাণ দিয়েছে ইংরেজি ভাষায় ভিক্ষা করার জন্যে? ভিক্ষার জন্যে বাংলার চেয়ে ভালো ভাষা আর হতেই পারে না। ইংরেজি ভাষার ভিক্ষুক নাকমুখ কুচকে আমার দিকে তাকালো। আমি বললাম, ফেব্রুয়ারি মাস তো ভাষার মাস, এই মাসেও কি ইংরেজিতে ভিক্ষা করেন, নাকি তখন বাংলা ভাষায়? আরেকজন আছেন, বেশ ভদ্র চেহারা, ভদ্র পোশাক, আগা থেকে গোড়া পর্যন্ত নিতান্ত ভদ্রলোক। তিনি এসে খুবই আদবের সঙ্গে মিষ্টি গলায় বলেন, ভাই সাহেব, কিছু মনে করবেন না, সময়টা একটু জানতে পারি? এখন কটা বাজে? আমার ঘড়িটা বন্ধ হয়ে গেছে। যাকে জিজ্ঞেস করা হয় তিনি ভদ্রলোকের ভদ্রতা দেখে মুগ্ধ হয়ে যান। ঘড়ি দেখে সময় বলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আজকাল মানুষ কারো কোনো প্রকার উপকারই করতে চায় না। ইদানিং এমন হয়েছে যে সময় জিজ্ঞেস করলেও মানুষজন রেগে যায়। না না, ঠিক আছে। তখন ভদ্রলোক গলা নিচু করে বলেন, ভাই সাহেব, 1 মিনিট সময় হবে, দুটো কথা বলতাম। যে সময় দিয়েছে সেই ফেসেছে, তার 20-25 টাকা খসবেই। আরেকজন ভদ্রলোককে মাঝে মাঝে দেখা যায়, খদ্দরের পায়জামা পাঞ্জাবি পরা, দাড়ি ওয়েল শেভড, শুধু নাকের নিচে বিশাল গোঁপ তেলাপোকার মতো গিজগিজ করছে, হাতে বেনসনের প্যাকেট, 5 আঙ্গুলের নানা পাথরের আংটি, সারাক্ষণ পান চাবাতে থাকেন। ভদ্রলোকের পাঞ্জাবির পকেটে সম্রাট আকবরের সময়কার একটা মোহর, 1.5 ভরির মতো ওজন। তার গল্প হচ্ছে, তিনি এরকম মুদ্রা ভর্তি একটা ঘটি পেয়েছেন কোনো এক পুকুর কাটতে গিয়ে। কাউকে জানাতে চাচ্ছেন না, জানালে সরকার সিজ করে নিয়ে যাবে। তিনি গোপনে মুদ্রাগুলো বিক্রি করতে চান, তবে খুব সস্তায় না, কারণ খাঁটি সোনার মোহর, সোনার যা দাম সেই হিসেবে কিনতে হবে। তিনি যেহেতু বিপদে আছেন, সেহেতু কিছুটা ছাড় তিনি দেবেন। ভদ্রলোকের জায়গা ফার্ম গেট না, ফার্মগেটে তিনি মাঝে মাঝে মূল ব্যবসার জন্য আসেন এবং অন্য কোনো উদ্দেশ্যে আসেন। উদ্দেশ্যটা আমার কাছে তেমন পরিষ্কার না। ফার্মগেটে যে সকল ভিক্ষুকদের আমি চিনি, আজকে তাদের কাউকেই পেলাম না। তবে আশ্চর্যজনকভাবে আব্দুর রহমানকে পেয়ে গেলাম। চশমা দেখে চিনলাম। চশমার ডাঁট নেই, সুতো দিয়ে কানের সঙ্গে বাঁধা, হাতে একতড়া কাগজ নিয়ে ওর কাছে যাচ্ছেন। মনে হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন। হলুদ রঙের বড় একটা খামও আছে, নির্ঘাত রোগীর নানা রকম রিপোর্ট। আব্দুর রহমান সাহেব না? কেমন আছেন? চিনতে পেরেছেন? ভদ্রলোক চশমার আড়াল থেকে পিটপিট করে তাকাচ্ছেন। চিনতে পেরেছে কিনা সেটা তার চোখ দেখে বোঝা যাচ্ছে না। আমি তার চশমার ডাঁট ঠিক করিয়ে দিয়েছিল, তিনি আবার চশমার ডাঁট ফেলে দিয়ে সুতো লাগিয়েছে। আমি হাসি মুখে বললাম, চশমার ডাঁট ফেলে দিয়ে আবার সুতো লাগিয়েছেন? এতে কি ভিক্ষার সুবিধা হয়? আপনাকে চিনতে পারছি না। চিনবেন না কেন? আমি জহুরুল সাহেবের বন্ধু। আপনার হাতে কি প্রেসক্রিপশন? এত পুরনো টেকনিকে গেলেন কেন? আব্দুর রহমান কাঁপা কাঁপা গলায় বললেন, ছেলে মরণাপন্ন, লাংসে পানি জমেছে, প্লিউরিসি। প্রফেসর রহমান ট্রিটমেন্ট করছেন। বিশ্বাস না হলে মেডিকেল কলেজ হাসপাতালে 12 নং ওয়ার্ডে যেতে পারেন। অবস্থা খারাপ? আব্দুর রহমান জবাব দিলেন না। তার কিছু একটা মনে পড়ে গেছে। সে ক্রূর দৃষ্টিতে আমাকে দেখছেন। আমি বললাম, টাকা পয়সা কিছু জোগাড় করতে পেরেছেন? তা দিয়ে আপনার দরকার কি? দরকার আছে, আমি 1 কাপ চা খাবো, চা এবং জর্দা ছাড়া একটা পান। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। হাতে 1000 টাকার নোট তো আছে। আছে, এটা দিয়ে খেতে চাচ্ছি না। এই টাকার ব্যাপারে অন্য নিয়ত করে ফেলেছি। খাওয়াবেন 1 কাপ চা? আপনার কাছে আমার চা পাওনা আছে। ওই দিন আপনাকে চা সিঙ্গাড়া খাইয়েছিলাম। আব্দুর রহমান চা খাওয়াতে নিয়ে গেলেন। শুকনো গলায় বললেন, চায়ের সঙ্গে আর কিছু খাবেন? সিঙ্গাড়া খাওয়ান, তাহলে শোধ হয়ে যাবে। আপনি আমার কাছে ঋণী থাকবেন না, আমিও ঋণী থাকব না। চায়ের সঙ্গে সিঙ্গাড়াও এলো। আমি গলার স্বর নামিয়ে বললাম, আব্দুর রহমান সাহেব, ভিক্ষার একটা নতুন টেকনিক আপনাকে শিখিয়ে দিই। কি দেব? আব্দুর রহমান সাহেব চায়ে চুমুক দিচ্ছেন, তার চোখ মুখ কঠিন। আমি খানিকটা ঝুঁকে এসে বললাম, এই পুরনো টেকনিকে আর কতদিন? ইনকাম কি হয়? গলায় চা আটকেছে মনে হলো আব্দুর রহমান সাহেবের। তিনি কাশছেন। আপনাকে এখন আমি সহজে একটা ভিক্ষার টেকনিক আর একটা ভিক্ষার থেকেও সহজে উপার্জনের টেকনিক, ইনকামের দুটো এফেক্টিভ টেকনিক শিখিয়ে দেব। আব্দুল্লাহ ভাই, কলা খাবেন? এই দোকানে ফ্রেশ চম্পা কলা পাওয়া যায়। আমি খুশি খুশি ভঙ্গিতে চম্পা কলা ছিলে কামড় দিচ্ছি। স্বাদ ভালো, আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। ভিক্ষার থেকে সহজ পদ্ধতিও আছে নাকি? আলবত আছে। দেখি আপনার কাছে বিক্রি করার মতো কিছু আছে? না আব্দুল্লাহ ভাই, কিছুই নেই। এই অষ্টধাতুর আংটিটা আছে, ভুজুং ভাজুং বুঝিয়ে আমার কাছে 300 টাকায় বিক্রি করেছিল। ঠিক আছে, এই আংটিটা আমার কাছে বিক্রি করে দিন। এটা দিয়ে আপনি কি করবেন? সই সই খেলব। নিয়ে যান আপনারই আংটি। আমি আংটিটা হাতে নিলাম। তারপর আমার হাতের 1000 টাকার নোটটা তার হাতে দিয়ে বললাম, সামনে মা ফার্মেসি আছে, সেখানে গিয়ে একটা চাইনিজ ব্লাড সুগার মাপার মেশিন কিনবেন। এই টাকার সাথে আরও অল্প কিছু টাকা হয়তো লাগবে। তারপর রাস্তার পাশে বসে যাবেন, পথচারীদের ব্লাড সুগার মেপে দেবেন, মার্কেট বুঝে টাকা নেবেন। আজকাল প্রায় সবার ডায়াবেটিস, ব্যবসাটা ভালো জমবে ইনশাল্লাহ। আব্দুর রহমান সাহেবের ভ্রু কুঁচকে আছে। আমি তার অষ্টধাতুর আংটি নিয়ে হাঁটা ধরলাম। সিটি কর্পোরেশনের দেওয়া নতুন ডাস্টবিনে ফেলতেই টুং করে শব্দ হলো। তাকে ভিক্ষার সহজ টেকনিকটা আর বলা হলো না। আসার সময় অবশ্য আরেকটা চম্পা কলা ছিঁড়ে নিয়ে এলাম। কলাটা সুস্বাদু, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর কাছে যখন এক সাহাবী দারিদ্র্যের প্রচণ্ডতার অভিযোগ করল, তখন আল্লাহর রাসূল তাকে 2টি দিরহাম দিয়ে, একটি দিয়ে খাবার কিনে নিতে আর অপরটি দিয়ে একটি কুড়াল কিনতে আদেশ করেছিলেন। তিনি তাকে লাকড়ি কেটে বাজারে বিক্রি করতে বলে দিয়েছিলেন। সেই সাহাবী লাকড়ি কেটে বিক্রি করে অল্পদিনেই স্বাবলম্বী হয়ে গিয়েছিল। আসলে হালাল রিজিকে বারাকা থাকে, ব্যাপক বারাকা।